হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমাদের হচ্ছে টেস্ট পেপার সমাধান করছে এন্ড আজকে হচ্ছে আমরা লেকচার করব। লেকচার নাম্বার হচ্ছে 3 এন্ড লেকচার স্যার হচ্ছে 10। আমরা 3 নাম্বার লেকচারে এর আগে আমরা হচ্ছে দুইটা লেকচার করেছিলাম। আমরা দুইটা লেকচার যা যা পড়ছি তোমাদের সবগুলাই ক্লাসে আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখছি এবং হচ্ছে কি ফেসবুকেও দেওয়া আছে। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যারা ক্লাসটা করে নাই তারা অবশ্যই ইউটিউব থেকে ক্লাসটা করে নিও। ওকে, আর আমরা আজকের ক্লাসে আমরা হচ্ছে তোমাদেরকে আমি এই প্রশ্নটা দিই, দেখি তোমরা এই প্রশ্নটা উত্তর করো। কারণ আমি ওই পর্যন্ত দেখি তোমাদের যে বন্ধু বান্ধব আছে তারা একটু যুক্ত হোক। আজকের ক্লাসে আমরা যে টপিক গুলা পড়বো হচ্ছে সেই টপিকটা হচ্ছে গতিশক্তি। ওইখান থেকে তোমার সিকিউ থাকে আর কি, ইনশাল্লাহ থাকবে। তো কে কে ক্লাসে যুক্ত হয়েছে একটু জানাও দেখি। দেখো, আমরা সরল দোলকের এই যে টপিকটা ছিল আমরা এই টপিকটা পড়তে থাকি, কারণ হচ্ছে আমাদের এইখান থেকে যে প্রশ্নগুলো আসছিল সেটা আমরা আগের ক্লাসে দেখে আসছিলাম, তাই না? আমরা কৌণিক কম্পাঙ্ক চাইছি, তার মানে কি ওমেগার মানটা বের করতে বলা হয়েছে। আমরা ওমেগাটা সমান কত আমরা সেটা আমরা জানি না, সেটাই বের করতে ওমেগা ইকুয়াল টু, দেখো আমরা এটা নর্মালি একটা সমীকরণ পড়ছি সরল দোলকের। সেই সমীকরণটা কত ছিল? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল্টা। এটা আমরা পড়ে আসছি। যেহেতু আমরা এইটা পড়ছি তাহলে আমি এখান থেকে এইটার সাথে আমি তুলনা করলাম। এই ওমেগাটা এটা হচ্ছে মানে কৌণিক বেগ না? ওমেগা, এই ওমেগা সমান আমরা কত লিখতে পারি? যে পাই বাই 15। এইটা হচ্ছে আমার আনসার। একক কি রেডিয়ান পার সেকেন্ড। দেখো এই দেয় না বলো। আমরা এগুলো আগের ক্লাসে পড়ে আসছি, আমরা এগুলো আজকে আর দেখাবো না। এগুলো হচ্ছে আমার অ্যাডমিশন কোশ্চেন। তোমরা যেহেতু এইচএসসি স্টুডেন্ট তো তোমাদের এগুলো দরকার নেই আপাতত। ওকে, এগুলো হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন, আমরা এগুলো পড়াবো না। আমরা পড়বো সরল দোলনের গতি, দোলনের গতির শক্তিগুলো। এখন আমরা এগুলো হচ্ছে একাডেমি লাইফে এগুলো অনেক ভালো করে পড়ছি। তো তোমরা যারা পড়ছেন জানি, আর যারা পড়ো নাই 26 বা 27 বছর শিক্ষার্থী যারা আছো, তো তোমাদের সবার জন্যই কি গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা এটার একদম বিস্তারিত দেখবো এবং এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখান থেকে তোমার যে সিকিউ টাইপের প্রশ্ন হবে এই টপিক থেকে আমরা সরল দোলনের শক্তি। হ্যাঁ, এখন এই শক্তির ক্ষেত্রে আমরা সরল দোলনে আমরা নর্মালি যান্ত্রিক শক্তি আমরা কি দুইটা পড়ছিলাম না? সরল দোলক বা যেটাই হোক, একটা শক্তি পড়ছি আমরা কি, একটা হচ্ছে আমরা কি গতি শক্তি, আরেকটা পড়ছি আমরা হচ্ছে কি বিভব শক্তি। বিভব শক্তি। এখন আমি এটা কেমনে বের করবো? মনে করো এটা একটা সরল দোলক। এখন ধরো এই সরল দোলকটা কি করতেছে, এইভাবে দুলতেছে। এখানে কি করতেছে, এই আকৃতির এইভাবে সরল দোলকটা কি আছে, দুলতেছে। এখন ধরো আমার এমন একটা অবস্থান বললো, মনে করো আমার এই সরল দোলকটা আমার এই অবস্থানে আছে, এখানে আসছে। এখানে যখন আমার এই সরল দোলকটা এখানে দুলতেছে তো অবশ্যই এখানে একটা ব্যাগ আছে। মনে করে সাম্য অবস্থান থেকে তার একটা অবস্থানের পরিবর্তন হচ্ছে, মনে করে এক্স পরিমাণ অবস্থান পড়েছে। এখানে আমাকে বললো বিভব শক্তিটা কত, বিভব শক্তি। দেখো আমি যখন একটা বস্তু দোলে বা সেখানে আমার কি অবশ্যই একটা শক্তি থাকে, সেখানে বিভব শক্তি কত, অথবা হচ্ছে আমার কি গতি শক্তিটা কত সেটা আমার বের করতে বললো, গতি শক্তি কত। এখন আমি এইখান থেকে এক্স অবস্থান, যেহেতু আমরা এটা কৌণিক বরাবর একটা কৌণিক কম্পাঙ্ক থাকে ওমেগা এবং একটা আদি দশা থাকে, আমরা এক্স এর একটা সূত্র পড়ছিলাম সরল দোলকের। এক্স ইকুয়াল টু কত পড়ছি, এ সাইন ওমেগা টি
প্লাস কত ডেল্টা, এটা আমরা পড়ে আসছি। এই টপিকটা থেকে আমরা একদম গতি শক্তি বের করতে পারি। এখন এখানে যে সরল দোলকটা একটা আছে, এটার একটা ববের একটা বর আছে, সেই বরটা মনে করো এম বর, এম কেজি বর, হ্যাঁ এম কেজি বর একটা বস্তু আছে। এটা যখন দুলবে তখন এটার মধ্যে কি আমার একটা গতি শক্তি থাকবে এবং অবশ্যই একটা বিভব শক্তি থাকবে। আশা করি এই জিনিসটা তুমি বুঝছো। এখন আসো আমরা পরে আসো সরল দোলকের বিভব শক্তি। সরল দোলকে আমরা বিভব শক্তিটা বের করবো। দেখো এখন সরল দোলকের বিভব শক্তিটা আমরা একদম থিওরিটিক্যাল একদম নলেজ একদম সূত্র সহকারে দেখবো। আমি মনে করি এটা একটা সরল দোলক, এন্ড সরল দোলকটি স্প্রিং এর ক্ষেত্রে হতে পারে। মনে করি এই সরল দোলকটা এখান থেকে দুলতেছে, মনে করি এই সরল দোলকটা এই অবস্থান থেকে এভাবে দুলতেছে। এমন একটা অবস্থান বললো যে আমার সাম্য অবস্থান, এটা আমার কি, এটা হচ্ছে আমার এক্স এ বিন্দুটা, এটা আমার সাম্য অবস্থান, এটা আমাদের বি, এটা সি, আর এটা ও বিন্দু। তাহলে এ বিন্দুটা হচ্ছে আমার সাম্য অবস্থা। এখন সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ দূরত্বে আমার এইখানে বিভব শক্তিটা নির্ণয় করতে হবে। কোথায়? সাম্য অবস্থান এক্স পরিমাণ দূরত্বে। কতটুকু? এক্স পরিমাণ দূরত্বে। এখন এই এক্স সমান 0 থেকে এক্স সমান কত, এক্স সমান এক্স অবস্থানে আমার বিভব শক্তিটা লাগবে। আমার এইখানে বিভব শক্তিটা কত আমরা জানি না, সেটা আমরা বের করব। দেখো যেহেতু আমরা অবস্থান পরিবর্তন করছি, আমরা কাজ শক্তির উপর কি বস্তুটার অবস্থান বা গতি শক্তির পরিবর্তন বা যেটা কথা হচ্ছে কি শক্তির সমান। তাহলে এখান থেকে আমি গতি শক্তি বা বিভব শক্তিটা লিখতে পারি হচ্ছে আমাদের বিভব শক্তি। তাহলে এখন দেখো বিভব শক্তি ইউ ইকুয়াল টু, আমরা ইউ ইকুয়াল টু দেখো আমরা কি পড়ছি, পরিবর্তনশীল বল দ্বারা কাজ না, সেটা কি কত থেকে 0 থেকে x পর্যন্ত। এখন দেখো তাহলে আমি এই বলটা যদি আমি এখানে বসাই তাহলে আমি এটা গতিশক্তি বা বিভব শক্তিটা বের করে ফেলতে পারবো। তাহলে 0 ইকুয়াল টু এক্স, তাহলে আমি কি লিখতে পারি জাস্ট কে এক্স ডিএক্স। এখন আমার এক্সটা এটা কি বল ধ্রুবক না, বল ধ্রুবক তো ধ্রুবকই, তাহলে আমার বিভব শক্তি ইউ ইকুয়াল টু তাহলে কে ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে এক্স পর্যন্ত এক্স ডিএক্স। এখন দেখো আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি একটা সূত্র পড়ছি, আমার এখানে ইন্টিগ্রেশন একটা সূত্র পড়ছি না, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। সূত্র কত? x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে কত আসবে n প্লাস 1 প্লাসের সিটা অনির্দিষ্ট যোগদান আর নির্দিষ্ট যোগদান আছে, তাহলে আমি এইটার উপর পাওয়ার কত 1, তাহলে আমি এখন x টু দি পাওয়ার n এর সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি এখানে কত পাবো যে k ইনটু তাহলে এটার উপর পাওয়ার তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 তাহলে কত আসবে x স্কয়ার বাই কত 2। এখানে আমরা লিমিটটা বসাও 0 থেকে x পর্যন্ত। এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এখন দেখো তাহলে আমার এইটুকু যদি হয় তাহলে আমি বিভব শক্তি তাহলে আমি কে বাই 2 টা নেও, তাহলে এখানে আমি কি আমার লিমিটটা বসাও x এর জায়গায় x স্কয়ার মাইনাস 0 স্কয়ার, তাহলে তুমি এইটুকু পাচ্ছ। তাহলে দেখো এইখান থেকে এইটুকু পাবো, তাহলে এখানে আমি কি লিখতে পারবো ইউ ইকুয়াল টু যে এইটা 0 হয়ে যাবে, তাহলে আমি কত পাবো হাফ কে এক্স স্কয়ার। এটা আমরা একটা সরল দোলকের নরমালি এক্স অবস্থানের গতিশক্তিটা পেয়েছি। কিন্তু আমরা সরল দোলকের সমীকরণটা কি পড়ছিলাম বলতো, আমরা সরল দোলকের সমীকরণ x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা এটা পড়ছি না। আমরা এটা যদি এখানে বসাই তাহলে আমি কি গতি বিভব শক্তিটা পাই যাবো, সেটা কত হাফ কত কে, তাহলে এখানে আমার কত আসবে a স্কয়ার কত আসবে sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। এইটুকু আমরা সরল দোলকের কি পাইতেছি বিভব শক্তি, এটা আমরা সরল দোলকের একটা বিভব শক্তি, এইটুকু আমরা পাইতেছি। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখো এখন যদি আমার এই সরল দোলকের এই বিভব শক্তি থেকে আমার গ্রাফটা নির্দেশ করতে বলে, গ্রাফ, তাহলে আমার গ্রাফটা কেমন হবে। এখন আমার এই পাশে হচ্ছে সরল দোলকের সময়টা, এই দিক দিয়ে আমার হচ্ছে সময়, তাহলে আমার শক্তিটা কোথা থেকে শুরু হবে, আর এই বরাবর হচ্ছে আমার বিভব শক্তি, আর এই বরাবর হচ্ছে আমার টাইমটা টাইম। তাহলে আমার এটা কি সাইন গ্রাফ না,
শুরু হবে কোথা থেকে? একদম শূন্য থেকে শুরু হবে। তাহলে এখন দেখো শূন্য থেকে শুরু হলে আমার কি একবার সর্বোচ্চ হবে আর একবার সর্বনিম্ন আসবে। গতিশক্তি তো নেগেটিভ হয় না। তাহলে আপাতত এইটা মনে করো, দেখো এরকম আসবে। তাহলে সাইন গ্রাফ, যেহেতু আমার এখানে স্কোয়ার আছে তার মানে আমার এই বিভব শক্তির মানটা কি নেগেটিভ হবে না? নেগেটিভ না হলে আমার কি এইভাবে যাবে না, এই আকৃতির হবে, এই আকৃতি। দেখো আরে আমার যেহেতু শূন্য হবে না তাহলে একবার হচ্ছে 0 পর্যন্ত। দেখো এইটা আমরা কি, এটা যদি আমি সময় চিন্তা করি তাহলে হচ্ছে কত, π/4। এটা আসবে কত, π/2। আর এইটুকু হচ্ছে কত, 3π/2। আর এটা হচ্ছে জাস্ট টি। একটা সরল দোলক আমাদের এখান থেকে তুলতেছে। আমার আরেকটা চিত্র আঁকে। তাহলে দেখো আমরা কি পাইলাম, আমরা এইটুকু পাই, বিভব শক্তি ইউ ইকুয়াল টু হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা আমি কেমনে আসলো এই গ্রাফটা? দেখো আমি গ্রাফটা যদি তুমি চিন্তা করো, আমার এই বরাবর হচ্ছে কি বিভব শক্তি আর এই বরাবর হচ্ছে আমার সময়। ধরো আমার এটা কি এইটুকু যে ধ্রুবক হয় এইটার উপর ডিপেন্ড করতেছে গ্রাফটা। সাইন স্কোয়ার এর মান সবসময় পজিটিভ হবে, কারণ এটা যাই আমরা জানি কি প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার থাকলে কি এটা পজিটিভই আসবে। তাহলে একবার সর্বোচ্চ বিভব শক্তি পাবা মনে করো এই পর্যন্ত, আর একবার হচ্ছে এই আকৃতি এইরকম নির্দেশ করতেছে। দেখো আমরা এখন কি পেলাম, এটা ধ্রুবক, আমি সাইন স্কোয়ার মান কত 1, তাহলে আমরা সেই ক্ষেত্রে বিভব শক্তিটা কত পাবো, একটা যদি আমি চিন্তা করো সাইনের মান এখন সর্বোচ্চ কত হবে, একটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কত হবে 0 হবে। সেই ক্ষেত্রে আমরা কত পাবো, হাফ কে স্কোয়ার একটা পাবো। এটা হচ্ছে আমার কি সর্বোচ্চ, সর্বোচ্চ বিভব, সর্বোচ্চ বিভব। এখন এটা পাইতেছি। আবার সর্বনিম্ন বিভব কি, যখন সাইন থিটার মানটা এখন যদি 0 হয় তখন কত পাবো, হ্যাঁ 0 হয়ে যাবে, তখন এটা কি সর্বনিম্ন বিভব, নিম্ন বিভব। এখন কেমনে আসলো, দেখো এই বরাবর তোমার সর্বোচ্চ আমি গতিশক্তির বিভবটা কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমার এই অংশটুকু আছে, এই যে এটা এই এরিয়াটুকু আমার কি করবে সর্বোচ্চ, এটা আমার কি সর্বোচ্চ বিভব নির্দেশ করবে, এটা হচ্ছে সর্বোচ্চ বিভব। আর এইটুকু এই এরিয়াটা এটা হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন। বুঝতে পারছো? এখন এইটুকু আমরা পাইছি। এখন ধর এইটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে আমি কি এই এরিয়াটুকু একবার পূর্ণ দোলন একটা সম্পূর্ণ করতে তার সময় কত লাগবে, এইটুকু সময় লাগবে হচ্ছে t/4। এখান থেকে সময় লাগবে কত, t/2। এখন এইটুকু সময় লাগবে কত, 3t/2। আর এখানে জাস্ট t, একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে তার এতটুকু সময় লাগছে। আশা করি বুঝছো। এখন আসো আমরা তো এটা রৈখিক ভাবে চিন্তা করলাম, এখন আমি এখন আমরা ঘূর্ণন গতিশক্তির জন্য চিন্তা করব। ঘূর্ণন গতিশক্তি, দেখো আমি ঘূর্ণন অবস্থা মানে কৌণিক বরাবর যদি গতিশক্তিটা চিন্তা করি, বিভব শক্তিটা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, বিভব শক্তি। তাহলে দেখো আমি ঘূর্ণন অবস্থায়, তাহলে আমি সেই ক্ষেত্রে কি লিখতে পারি, আমার কে ইকুয়াল টু আমরা কত পড়ছি, কে ইকুয়াল টু আমরা কে ইকুয়াল টু পড়ছি ওমেগা স্কয়ার এম, এটা পড়ে আসছি না? আমি এইখানে যদি কে এর জায়গায় বসাই দেই তাহলে আমি কি বিভব শক্তি সমান কত পাবো, হাফ হচ্ছে আমাদের কত, এম ওমেগা স্কয়ার স্কয়ার, তাহলে কত আসবে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আসবে। এখন যদি আমি সর্বোচ্চ বিভব শক্তি চিন্তা করি, সর্বোচ্চ, দেখো সর্বোচ্চ বিভব শক্তি সেটা কত আসবে, সর্বোচ্চ বিভব শক্তির ক্ষেত্রে দেখো তুমি এই মানটা পাবা, বি ম্যাক্সিমাম সরল দোলকের জন্য হাফ কত এম ওমেগা স্কয়ার এইটুকু আসছে। সর্বনিম্নের ক্ষেত্রে কত, 0। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, এখন আসো আমরা পরেরটা দেখি। এখন আমরা গতিশক্তিটা দেখব। আমার গতিশক্তি, আমরা গতিশক্তি সম্পর্কে আমরা জানি, তাহলে এখন আর এটুকু বোঝালাম না। মনে করো এখান থেকে একটা সরল দোলক কি করতেছে, এইভাবে তুলতেছে, সাম্য অবস্থান থেকে এইভাবে তুলতেছে। আমি এমন একটা অবস্থানে নিব
যেই অবস্থানে আমরা সেখানে গতিশক্তিটা কত আমি সেটা বের করতে হবে। মনে করো সাম্য অবস্থান থেকে x দূরত্বে আমি এই অবস্থানে, এখন সাম্য অবস্থান থেকে x দূরত্বে এই অবস্থানে গতিশক্তিটা কত? এখন গতিশক্তি এই যে সরল দোলকটা আছে, এই দোলকের যে ববটা আছে তার একটা বল আছে, সেই বলটা কত? m। এইখানে যে সরল দোলকটা যাবে তার একটা ব্যাগ থাকবে না? এই ব্যাগটা মনে করো b। এখন যদি ব্যাগ b হয় তাহলে আমি এই ব্যাগটা যদি হয় তাহলে আমি গতিশক্তি বের করতে পারবো। আমি গতিশক্তি সমান কি পড়ছি বলো তো? গতিশক্তি কে ইকুয়াল টু আমরা জানি, আমরা কে ইকুয়াল টু হাফ m, আমরা হচ্ছে এখানে ই কে লিখি ই ডট কে, বুঝছো? তাহলে আমরা কাইনেটিক এনার্জি, তাহলে আমরা ই কে লিখি কাইনেটিক এনার্জি, তাহলে হাফ কত আমরা পড়ছি m বি স্কয়ার। এখন দেখো আমি সরল দূরত্ব করছি, আমি এখানে ব্যাগ জানি, এখানে ব্যাগটা বের করতে হবে। তাহলে আমরা x ইকুয়াল টু কত পড়ছি? a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? এখন দেখো যদি আমি এটার ব্যাগটা বের করতে চাই তাহলে ব্যাগটা কি আসবে? সেটা হচ্ছে আমরা dx বাই কত dt। তাহলে এখান থেকে আমি যদি একবার অন্তরীকরণ করি, এ তো ধ্রুবক, তাহলে আমি ddx সরি ddt, তাহলে আমি কত পাবো? ddt sin কত ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে দেখো আমি এইটুকু পাইতেছি, তাহলে আমি b ইকুয়াল টু, তাহলে আমি কত পাবো? এটাকে a, তাহলে আমি এখানে অন্তরীকরণ করলে আমি এটাকে অন্তরীকরণ করলে কি পাবো? cos পাবো, a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এটা তো আমার টি না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে ওমেগাটা পাইতা, সেক্ষেত্রে আমি b ইকুয়াল হতো a ওমেগা কত আসবে? cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পাইতেছো। তাহলে এখন এইটুকু যদি হয় তাহলে তুমি ব্যাগের মানটা পাই গেছো। তাহলে তুমি কাইনেটিক এনার্জি বা গতি শক্তিটা পাবা কত? যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, দেখো হাফ m, এই বি স্কয়ার জায়গায় কত এটা বুঝবে, তাহলে আমি a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার কত ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পাইতেছো। তাহলে এখন আমরা গতি শক্তি পাইছি। এখন একটু আগে আমরা একটু পড়লাম না কে ইকুয়াল টু কত পড়ছি? m ওমেগা স্কয়ার। এই যে দেখো m ওমেগা স্কয়ার সমান কে লিখতে পারি? আমি কাইনেটিক এনার্জি এটা লিখলাম, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, এটা আমি সামনে হাফ কত আসবে হচ্ছে কে স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এইটুকু আসছে। এখন যদি আমাকে, এইটা আমার গতিশক্তি। এখন দেখো এই যে গতিশক্তিটা কার উপর ডিপেন্ড করতেছে? গতিশক্তিটা কেমন হবে, পজিটিভ হবে না নেগেটিভ, সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে, তো ডিপেন্ড করতেছে কি বিস্তার, তো আমরা একটা সরল দোলকে সর্বোচ্চই থাকবে, সর্বোচ্চ পরিমাণ যাবে, এটা ডিপেন্ড করতেছে cos স্কয়ার থিটার উপর, এটার উপর ডিপেন্ড করে। তাহলে আমার n cos থিটার মানে এখন সর্বোচ্চ কত? cos স্কয়ার থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1। সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 0। কারণ কি আমরা প্লাস মাইনাস যাই দেই এটার উপর কত হবে? +1 হবে স্কয়ার থাকলে। আর এই স্কয়ারের ক্ষেত্রে আমি সর্বনিম্ন মান কত জানি? সেটা হচ্ছে 0 জানি। এখন এটার গ্রাফটা কেমন হবে? আমরা এটার গ্রাফটা একটু দেখি। দেখো আমরা এই সরল দোলকের গ্রাফটা দেখব। দেখো আমরা গতিশক্তি কত পাইছি? আমরা গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পড়ছি হাফ কে স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখো আমার গ্রাফটা ডিপেন্ড করতেছে কোজের উপর। তাহলে এই পাশে যদি আমি কি করি, এটার দিকে আমাদের সময়, আর এটা একটু বড় করে দিই, এই দিকে হচ্ছে সময় আর এই বরাবর হচ্ছে কাইনেটিক এনার্জি গতিশক্তি। দেখো আমরা কসটা কোথা থেকে শুরু হয়? কজের মানটা একদম সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হয়। তুমি যদি এই মানটা ধরো, ধরো আমার হচ্ছে কত t/4, এটা যদি আমার কত t/2, এটা ধরো আমার 3 t/2, আর এটা যদি আমার কত হয় জাস্ট t হয়, মনে করো পর্যায়কাল একটা পূর্ণ দোলন সমূহ, তাহলে শুরু হবে কি এই অবস্থান থেকে এই পর্যন্ত আসবে। দেখো আমরা এটা কি কজের গ্রাফ না? তাহলে কজের গ্রাফটা কি অবশ্যই কি একদম 90 ডিগ্রি লেগ করে, এখান থেকে শুরু হয়। এই যে এই যে এখান থেকে এইখান পর্যন্ত, সরি বেশি বড় হয়ে গেছে, এইটুকু
তাহলে এখন দেখো, তাহলে আমার এইভাবে যাবে। তো এখান থেকে যদি আমি আরেকটা নাও, তাহলে এখানে এসে, তাহলে এখন দেখো, তাহলে এই যে সর্বোচ্চ আমরা গতিশক্তিটাকে, এটার মান কি? সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতি শক্তি, সর্বোচ্চ গতিশক্তি। তাহলে আমি এটার মান যদি 1 হয়, তাহলে আমি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত পাবো? হাফ কে স্কয়ার, এটা পাইতেছি। এন্ড সর্বনিম্ন কোনটা? নিম্ন। সর্বনিম্নর ক্ষেত্রে গতিশক্তি কাইনেটিক এনার্জি সেটা আসবে কত? 0। এখন 0 কোথায় পাবা? একদম এই অবস্থানে, t/4 অবস্থা। তাহলে আমি এইটুকু পাচ্ছি। ক্লিয়ার? দেখো, তাহলে এইটুকু যদি হয়, তাহলে আমরা এখানে গেল। এখন আমরা কি করব? এন্ড ঘূর্ণন অবস্থা যদি চিন্তা করি, ঘূর্ণন অবস্থায় গতিশক্তি, ঘূর্ণন অবস্থায় গতি শক্তি। তাহলে দেখো, ঘূর্ণন অবস্থায় গতিশক্তি, তাহলে আমি কি এই জায়গায় যা ছিল এটাকে আমি একটু চেঞ্জ করে নেব। তাহলে আমি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ কে, এর জায়গায় আমি কি লিখবো? এম ওমেগা স্কয়ার, না এম ওমেগা স্কয়ার স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এইটুকু আমরা লিখতে পারি। তো জাস্ট আমার কি এটা হচ্ছে গতিশক্তির জন্য। আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। এখন আসো আমরা আমার এই যে সরল দূরত্বে এক্স অবস্থানে গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করলাম, তাহলে ওই অবস্থায় আমার একটা মোট শক্তি আছে না? আমি এক্স অবস্থানে, অর্থাৎ আমার সরল দূরকের মোট শক্তিটা, সরল সরল দোলকের মোট শক্তি। এখন আমরা এইখানে মোট শক্তিটা বের করবো। মনে করো এই যে সরল দোলকটা ছিল সাম্য অবস্থান থেকে, এই যে সাম্য অবস্থান থেকে আমি কি সর্বোচ্চ বিস্তারে গেছে, এই অবস্থান থেকে, এইখান থেকে চলতে চলতে এই অবস্থানে আসছে। আমি কি করলাম? এক্স অবস্থানে, সাম্য অবস্থান থেকে এক্স দূরত্বে এই অবস্থানে আমি কি করছি? কাইনেটিক এনার্জি, গতিশক্তি বের করছি, কাইনেটিক এনার্জিটাও বের করছি। তাহলে আমরা এই অবস্থানে মোট শক্তি দেখে, আমরা মোট শক্তি সমান আমরা কি পড়ছি? মোট শক্তি ইকুয়াল টু আমরা কি গতিশক্তি প্লাস হচ্ছে কত? বিভব শক্তি। তো দেখো, এই যে গতিশক্তিটা আমাদের কত? গতিশক্তিটা কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি আমরা জানি কত? হাফ, কি পড়ছি? হাফ কে আমরা কত পড়ছি? স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এবং বিভব শক্তি কত পড়ছে? হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস কত? ডেল্টা। এটা পড়ছো। এখান থেকে দেখো কমন কোনটা? কমন হচ্ছে, আমি মোট গতিশক্তিকে ই দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমরা এইটুকু পাইতেছি, ইকুয়াল টু হাফ কে স্কয়ার কমন যায় না? হাফ কে স্কয়ার। তাহলে এখানে আমরা কত পাবো? আমরা এইটুকু পাবো, সেটা হচ্ছে কি কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস হচ্ছে কত? সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এইটুকু পাইতেছি। এইটা সমান আমরা কি 1 লিখতে পারি। তাহলে আমি মোট শক্তিটা কত পাইতেছি? মোট শক্তি হচ্ছে হাফ কে স্কয়ার। এটা আমি কার সমান বলতো? এটা হচ্ছে আমার সর্বোচ্চ বিভব শক্তি অথবা সর্বোচ্চ গতি শক্তির সমান, সর্বোচ্চ গতি শক্তির সমান। আশা করি জিনিসটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, এখন আমরা এইটুকু লিখতে পারি। ওকে, চলো আমরা এটা হচ্ছে এই পর্যন্ত আমরা বেসিক যতটুকু দরকার ছিল এইটুকু আমরা জেনে ফেললাম। এন্ড হচ্ছে আমরা পরবর্তীতে এই টাইপের এমসিকিউ গুলা দেখবো, এন্ড পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ গুলা ক্লিয়ার করে ফেলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।